প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেবার পর আজই প্রথম তার তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন। সকাল 10টার কিছু পরেই তিনি তেজগাঁও কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে তার কার্যালয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সময় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী সচিব এবং কর্মকর্তারা যোগ দেন। সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকারের দায়িত্বশীল সকলকে যার যার স্থান থেকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এখনও চাকরিরত আছেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারেক রহমান। তিনি কার্যালয়ে তার পরিচিত পুরনো কর্মকর্তা কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং শুকরিয়া আদায় করে মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের পর আজিমপুর গোরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে। শুক্রবার রাত 1টায় জামায়াত আমির আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদ আবুল বরকত ও আব্দুল জব্বারের কবর জিয়ারত করেন। পরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় জামায়াত আমির সাংবাদিকদের বলেন, 1947 থেকে 2024 পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হওয়া সবাই জাতীয় বীর। দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তারা জাতির জন্য অনুপ্রেরণা। তিনি বলেন, মানুষের অধিকারের লড়াই ভবিষ্যতে অব্যাহত থাকবে। তরুণ যুবকদের স্বপ্ন পূরণে জামায়াত ইসলামের প্রচেষ্টা চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন দলটির আমির। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনও নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্যই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের উপচে পড়া উপস্থিতি। মধ্যরাত থেকে দিনব্যাপী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতাকর্মী সহ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা। ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আগতরা বলছেন, দেশের স্বার্থ এবং সম্মান রক্ষায় সর্বদা নিয়োজিত থাকতে চান তারা। জোবায়ের প্রধান জানাচ্ছেন বিস্তারিত। মায়ের মুখের প্রথম ডাক, শিশুর প্রথম বলি, মাটির গন্ধে ভেজা গ্রাম বাংলার গান। কবির ভাষায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, আর আমি বুক পেতে দাঁড়াই, কারণ ভাষা হারালে আমি থাকি না। যে ভাষা বাঙালির শিরা উপশিরায় প্রবাহমান, যে ভাষার জন্যই রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে 1952 সালে 144 ধারা ভঙ্গ করে নিজেদের বুকের রক্ত বিলিয়ে দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, শফিউর সহ আরও অনেকে। ভাষার জন্য জীবন দেয়া সেই শহীদদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণের দিন আজ। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ভাষা সংগ্রামীদের স্মরণে 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। শিশু, বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতির সূর্য সন্তানদের। আজকে আমার ফুল দিতে খুবই ভালো
আর এত মানুষ। আমি সকাল সকাল চলে এসেছি ফুল দেওয়ার জন্য, আর আমি একদম মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব। এই যে ত্যাগের জন্য যেন তারা যে জীবন দিয়েছে এটা যেন অমর হোক এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষই যেন জানুক যে তাদের ভাষার জন্য জীবন দিয়েছেন। অক্ষরের জন্য যারা প্রাণ দিয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেই শহীদদেরকে প্রাণ ভরে স্মরণ করছি। প্রভাত ফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তারা। ছেলেকে আমি এখানে এনেছি যে আসলে তাদের পূর্বপুরুষদের যে উৎসর্গ ছিল সে উৎসর্গের ফসল হিসেবে আমরা আজকে ভাষা পেয়েছি। আমি নিজেও ড্রেস কিনেছিলাম, কালো ড্রেস, 21শে ফেব্রুয়ারি পরবো, ফুল দিতে আসবো, কিন্তু পেশাদারিত্বের জন্য ডিউটি থাকার কারণে এই ইউনিফর্মেই চলে আসছি। তাদের জন্য আজকে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাছাড়া হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। ভাষা আন্দোলনের ৭৪ বছরে দাঁড়িয়ে ২১শে ফেব্রুয়ারি আজ পরিণত হয়েছে জাতীয় ঐক্যের দিনে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই ২১ এখন ভাষার প্রতীক। ভাষার অধিকার, ভাষার বৈচিত্র্য আর সাংস্কৃতিক মর্যাদায় বিশ্বজনীন বার্তা বহন করছে আজকের এই দিন। এই দিনটি শুধু বাংলাদেশের নয়, ইউনেস্কোর স্বীকৃতিতে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৫২ ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ২১-এর প্রথম প্রহরে রাজশাহীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভিন্ন রাজনৈতিক দল ও নানা পেশার মানুষ। আমরা যেমন মাতৃভাষার মধ্য দিয়ে সারা বিশ্বে আমরা যেন একটি অত্যন্ত উন্নত জাতি হিসেবে পরিণত হয়েছে, আগামী দিনে এই ভাষা চর্চার মধ্য দিয়ে সারা বিশ্বের নিউ জেনারেশন তারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, তারাও একইভাবে এই দিবস পালন করবে। যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তাদের সেই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে, তাদের এই রক্তের প্রতি শপথ জানিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। লালমনিরহাট শহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। স্বাধীনতার সঠিক চেতনা ছিল যে একটি মানবতার, মানবিক একটি সাম্যের বাংলাদেশ গঠনের, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের। সেক্ষেত্রে অবশ্যই স্বাধীনতার যেগুলো স্মৃতি রয়েছে সেগুলো তো অবশ্যই আমরা ধারণ করব এবং স্থাপন করব। সিলেট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কুমিল্লার টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মৎস্য, প্রাণী সম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ফরিদপুরে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও শহীদুল ইসলাম বাবুল। ২১-এর প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চশিকের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এছাড়া খুলনা, জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও ফেনী সহ সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বেগম খালেদা জিয়া সরকারের আমলে মাত্র ৩২ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ সিটি মেয়র হয়েছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। দায়িত্বে ছিলেন ১৭ বছর।
মেয়র থাকাকালে 2001 সালে রেকর্ড ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনে রাজশাহীর সেই প্রিয় মুখ মিনু এমপি নির্বাচিত হয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রহমানের মন্ত্রিসভায়। 46 বছর পর রাজশাহী শহরে পূর্ণ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়্যাল। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় রাজশাহী শহর থেকে পূর্ণমন্ত্রী হয়েছিলেন প্রয়াত বিএনপি নেতা ইমরান আলী সরকার। এরপর বিভিন্ন সরকারে এই জেলা থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী হলেও সদর থেকে পূর্ণমন্ত্রী পেতে নগরবাসীকে অপেক্ষা করতে হলো দীর্ঘ 46 বছর। ফলে তারেক রহমানের মন্ত্রিসভায় মিজানুর রহমান মিনুর ভূমিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে উচ্ছ্বসিত নগরীর সর্বস্তরের মানুষ। রাজশাহীবাসীর প্রত্যাশা, রাজশাহীতে যে সমস্ত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এই আইন শৃঙ্খলা প্রথমেই পুনরুদ্ধার করা। আমরা মহিলারা যারা অবহেলিত বঞ্চিত, আমাদের কোনো কর্মসংস্থান নাই, আমরা মহিলারা যেন একটা সুন্দরভাবে একটা কর্মসংস্থান পাই। পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি, আমরা খুব আনন্দিত। তো আমরা তার কাছে একটা আশা করব, যাতে রাজশাহী বেকারত্ব, বিশেষ করে বেকারত্ব মিল কারখানা তৈরি করে এবং বেকারত্ব মেটানোর জন্য যা প্রয়োজন, এটা আমাদের পূর্ণাঙ্গ মন্ত্রী সেটা আমাদেরকে উপহার হিসেবে দিবে। মিজানুর রহমান মিনুকে বলা হয় আধুনিক ও সুখী রাজশাহী নগরীর রূপকার। মেয়র থাকাকালে তার হাত ধরেই পিছিয়ে পড়া এই শহরের দৃশ্যমান উন্নয়ন হয়। শহরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষানগরী হিসেবে পরিচিতি পায় রাজশাহী। পরিচ্ছন্ন ও শান্তির নগর হিসেবে এই শহরকে তিনি পরিচিত করেন দেশ বিদেশে। 2004 সালে রাজশাহীকে পৃথিবীর সবচেয়ে সুখী মহানগরীর স্বীকৃতি দেয় ইউনেস্কো। তিনি তারেক রহমানের কাছে যে এই রাজশাহী মানুষের জন্য বেকারত্ব দূর করবে, শিক্ষা নগরী রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য তিনি ভূমিকা রাখবে। আমি বলবো দলীয় ছত্র ছায়ার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, এটি ভীষণ জরুরি। আমরা বারবার দেখেছি যে রাজনৈতিক একটা পরিচয়ে একটা গোষ্ঠী বারবার কিছু আচরণ প্রদর্শন করে। তো আমরা আশা করব যে মিনু ভাইয়ের মাধ্যম দিয়ে এই জিনিসটি অনেকটাই নিয়ন্ত্রণ হবে। মন্ত্রী হিসেবে শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে ভূমি খাতে দুর্নীতি প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মিজানুর রহমান মিনু। কোনো কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি, তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরা চেষ্টা করেছি সেই পথে। শহীদ জিয়ার জাগদল দিয়ে যাত্রা শুরুর পর থেকে বিএনপির যুগ্ম মহাসচিবের মতো পদে দায়িত্ব পালন করেছেন মিজানুর রহমান মিনু। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের বনেন্দ্র অঞ্চলের বাবুটাইং আলোর পাঠশালায় স্থায়ী শহীদ মিনার না থাকায় নিজেদের তৈরি শহীদ মিনারে বুনো ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে শিক্ষার্থীরা। সকালে পাঠশালা শিক্ষার্থীরা প্রভাত ফেরি করে বাঁশ কঞ্চি দিয়ে তৈরি শহীদ মিনারের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ আদিবাসী শিশুরা শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তারা শহীদ মিনারের বেদিতে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নিজের ভাষা, নিজের সংস্কৃতি রক্ষায় সকলকে এক হয়ে কাজ করতে হবে। সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে মংলা বন্দরকেও চট্টগ্রাম বন্দরের মতো সফল এবং সক্ষম বন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে মংলা বন্দর জেটিতে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের 6 মাসের অগ্রাধিকার প্ল্যানে মংলা বন্দরকে চিহ্নিত করা হয়েছে। এই সময়ের মধ্যে মংলা বন্দরের আমূল পরিবর্তন দেখতে পাবেন বলেও জানান মন্ত্রী। এছাড়া দ্রুত সময়ের মধ্যে রেলের কোচ ও ইঞ্জিন এনে মংলা খুলনা রেলপথে একাধিক রেল চালুর আশ্বাস দেন মন্ত্রী। ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন। যে কোনো সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। তা না হলে প্রশাসনিক বা মন্ত্রণালয় ভিত্তিক হস্তক্ষেপের আশঙ্কা থাকে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে হতদরিদ্র যারা তারা
ফ্যামিলি কার্ড পাবেন। এখানে কোনো রাজনৈতিক বিশ্বাস কাজ করবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে যান তিনি। এ সময় উপজেলা প্রশাসন, দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। সভায় ডাক্তার জাহিদ হোসেন বলেন, যারা চাঁদাবাজি ও মাদকের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কক্সবাজারে অবস্থানরত প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন কুতুবদিয়ায় নিজ পৈতৃক ভিটায় যান। সকালে তিনি কক্সবাজার শহর থেকে গাড়িযোগে মগনামার উদ্দেশ্যে রওনা দেন। পরে মগনামা ঘাট থেকে সি ট্রাকে করে কুতুবদিয়া পৌঁছান। কুতুবদিয়া পৌঁছে তিনি প্রথমে নিজ বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। এ সময় তিনি স্থানীয়ভাবে পরিচিত তার পিতা মাস্টার তালেবুল্লার প্রতিষ্ঠিত একটি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। সফরকালে প্রধান নির্বাচন কমিশনার তার প্রয়াত মা বাবার কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। পবিত্র রমজান উপলক্ষে এবারও বন্দরনগরী চট্টগ্রামে অভিজাত হোটেল রেস্তোরাঁয় সাজানো হয়েছে বাহারি ইফতার বাজার। রেডিসন ব্লু চিটাগং বে ভিউ চালু করেছে ইফতারের বিশেষ আয়োজন। প্রথম রমজান থেকে মাসব্যাপী চলবে রাজকীয় ইফতার ও ডিনারের বিশেষ ব্যবস্থা। দেশের জনপ্রিয় সব খাবার এবং উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও পার্সিয়ান ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি সুস্বাদু খাবার এবং আকর্ষণীয় অফার দিয়ে সাজানো হয়েছে এবারের ইফতার আয়োজন। ভোলায় অসচ্ছল দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে একটি বেসরকারি সংগঠন। সকালে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নে ইফতার বিতরণ করা হয়। আবাবিল সেবা সংগঠন নামে স্বেচ্ছাসেবী সংগঠনটির পরিচালক মোহাম্মদ শিবির হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা ইফতার সামগ্রী বিতরণ করেন। 120 পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করছে 52 ভাষা শহীদদের। 21-এর প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখানে শ্রদ্ধা জানান সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনা করে সেখানে আলাদাভাবে মোনাজাত করেন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। মায়ের ভাষার ভালোবাসা নিয়ে অনবদ্য এক মহাকাব্য হয়ে শির উঁচু করে দাঁড়িয়ে শহীদ মিনার। পলাশ শিমুল রাঙা তরুণ রক্তের আলপনা মাখা স্মৃতির মিনারে অবনত শোকের রাত। 21-এর শুরুর ক্ষণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। বর্ণমালার রং বেরঙের বর্ণিল হয়ে ওঠা মিনার প্রাঙ্গণে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় জানানো হয় সালাম। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে দাঁড়িয়েই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সকলে। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাদের সাথে নিয়ে আরেকবার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকে স্ত্রী কন্যাকে নিয়ে পারিবারিকভাবে আরও একবার মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানান শহীদ জিয়া ও বেগম জিয়ার সন্তান। 21-এর চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই 21-এর চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। এবং আজকে এই যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, আমাদের অর্থনীতিকে সংহত করা, আমাদের রাজনীতিকে আরও সংহত করা, এই কাজগুলো আমরা 21-এর চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে। এনসিপি সহ 11 দলীয় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীরা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও 52 ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। ভাষার জন্য এদেশের মানুষের ভালোবাসা অসীম, তাই তো বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে দিয়ে মাতৃভাষাকে রক্ষা করেছেন দামাল ছেলেরা। তাদেরই স্মরণ করতে এই শহীদ বেদিতে লাখো মানুষের ঢল। আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ, যা বিশ্বে এক অনন্য উদাহরণ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি ছুটির দিনে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ সদস্য এবং কর্মকর্তা কর্মচারীদের নানা দিক নির্দেশনা দেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা মাহাদি আমিন সাংবাদিকদেরকে জানান, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিষ্ঠান প্রধানদের ঈদের আগেই সম্মানী দেবে সরকার। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তেজগাঁয়ে 3 বার প্রধানমন্ত্রী হিসেবে এই কার্যালয় ব্যবহার করেন। মা বেগম জিয়ার স্মৃতি বিজড়িত তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছুটির দিনেও প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান। বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয় প্রাঙ্গণে স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। নির্বাচনী ওয়াদা অনুসারে ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন ও ভিন্ন ধর্মের প্রধানদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সাক্ষাৎ করেন তার সঙ্গে। এরপর সাক্ষাৎ করেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনসম্পদ তৈরিতে কার্যক্রম এগিয়ে নিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা, কর্মসংস্থান ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম করে দ্রুততার সাথে তাদের জন্য অনেক বেশি চাকুরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো। তার জন্য প্রয়োজনীয় যে ডিরেগুলেশন প্রয়োজন, ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার নীতিমালার প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য, এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে আরও কীভাবে প্রাধান্য দিব আমরা। বিদেশে বিভিন্ন দূতাবাস যারা রয়েছে এবং বাংলাদেশে বিদেশি যে দূতাবাস রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কিভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার পূরণ হয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। রাজধানী তেজগাঁয় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সকালে এফডিসিতে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে গণতান্ত্রিক চর্চায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বলেন, দলীয়করণ এবং আত্মীয়করণের জন্য অভাবনীয় পরিমাণে ধ্বংস হয়েছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, যেগুলো ঠিক করতে নবগঠিত সরকার সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিতের যে বার্তা দিচ্ছে তা ইতিবাচক সূচনার ইঙ্গিত। বেশ অনেক বছর দেশের মানুষ গণতন্ত্র যথাযথভাবে অনুশীলন করতে পারে নাই, ফলে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল আমাদের দেশে। আমরা আরও ভালো চাই, এটাও প্রয়োজন, এটাও স্বাভাবিক, কিন্তু বাস্তবতা বিবেচনা করেই আমাদেরকে যা সম্ভব সেটা অর্জনের চেষ্টা করতে হবে।
বিএনপি সরকার গণতন্ত্রকে শক্তিশালী নয় বরং স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার পথে হাঁটছে অভিযোগ করে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেছেন, সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে জামাত রাজপথে নামতে বাধ্য হবে। দুপুরে রাজধানী IDEB-তে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্রকে সুসংহতায় করাই হবে আমাদের প্রতিশ্রুতি। আমি বলতে চাই, জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? ওনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের পথে হাঁটছেন। আমরা রাজপথ বেছে নিতে চাই না, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদের ফাইসালা করতে চাই, তবে আপনারা বাধ্য করবেন না রাজপথে ঠেলে দিতে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বাধার মুখে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি বলে অভিযোগ করেছেন। এজন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রুমিন ফারহানার। প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গতরাত 11:15টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে যান রুমিন ফারহানা। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে যান রুমিন ফারহানা এবং তার কর্মী সমর্থকেরা। রুমিন অভিযোগ করেন, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা হট্টগোল করেন। এতে উত্তেজনা দেখা দেয়। এই ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুরে 1 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে রুমিন ফারহানার কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে না দেখতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন রুমিন ফারহানা। বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। জাতীয় দলের ক্যাম্পে হামজা চৌধুরীকে শুরু থেকেই চান জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাপ্রেরা। তার আশা দ্রুতই চোট কাটিয়ে উঠবেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। এদিকে AFC এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের আগে প্রস্তুতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে জয় চান বাংলাদেশ কোচ। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে একটি ফিফা ফ্রেন্ডলির জন্য শক্তিশালী প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাফুফে। শুরুতে কম্বোডিয়া ও তিমুর লেস্তের নাম শোনা গেল, শেষ পর্যন্ত ভিয়েতনামকেই বেছে নিয়েছে ফুটবল ফেডারেশন। র্যাঙ্কিংয়ে 108তম স্থানে ভিয়েতনাম। শক্তির বিবেচনায় এগিয়ে থাকলেও তাদের হারানো অসম্ভব নয়। মাঠে নেমে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে যে কোনো প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে আনা সম্ভব। ক্যাম্প শুরুর আগে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হামজাকে পাওয়া। চোটের কারণে আপাতত মাঠে নেই তিনি, যদিও আশাবাদী কোচ। আশা করি হামজাকে শুরু থেকে ক্যাম্পে পাবো। লেস্টার সিটির ফিজিওর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে, দ্রুতই সেরে উঠছে হামজা। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলবে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামের নামদিন সিটিতে 26 মার্চ অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।